প্লাজমিড ডিএনএ আইসোলেশন বাই অ্যালকালাইন লাইসিস মেথড, এটা কিন্তু খুব কনভেনশনাল একটা মেথড, যে মেথডে আমরা আমাদের ল্যাবেতে সচরাচর প্লাজমিড ডিএনএ আইসোলেশন করে থাকি। কিন্তু বেশ কিছু জিনিস আমাদের অজানা থেকে যায়, যেগুলো জানাটা খুব প্রয়োজনীয় বলে আমি মনে করি। তাহলে প্লাজমিড আইসোলেশনের ফার্স্ট স্টেপটা কি? না, প্লাজমিড আইসোলেশনের ফার্স্ট স্টেপটা হলো প্লাজমিড কন্টেনিং সেল যেগুলো আছে সেগুলোকে হারভেস্ট করতে হবে। কিভাবে হারভেস্ট করব? সিম্পল প্রসেস, সেন্ট্রিফিউগেশন। সেন্ট্রিফিউজ করো, করে তুমি ব্যাকটেরিয়াল সেল পেলেট পাবে আর সুপারনেটেন্ট পাবে। জাস্ট ইউ হ্যাভ টু ডিসকার্ড দ্য সুপারনেটেন্ট। তারপরে সেই পেলেটের মধ্যে তোমাকে দিতে হবে কি না সলিউশন 1। কেন দেবো সলিউশন 1? সলিউশন 1 দিতে হবে এই কারণেই, কারণ ব্যাকটেরিয়াল সেলটা যখন কালচারে আছে সেটা স্টেশনারি ফেজ হতে পারে বা যে কোনো ফেজে থাকতে পারে, সেখানে প্রত্যেকটা সেল যে টার্গেট হয়ে থাকবে তার কোনো মানে নেই। ঠিক যেরকম একটা বেলুন যদি খুব চুপসে থাকে, তাহলে যদি আমরা একটা পিন ফোটাই, সেটা কি ফাটবে? ফাটবে না। হ্যাঁ, হাওয়াটা বেরোবে এই পর্যন্ত, কিন্তু সম্পূর্ণভাবে সেটা ফাটবে না। কিন্তু একটা গ্যাস ভর্তি বেলুন একদম প্রচন্ড রকম ভাবে ফুলে আছে, তাকে একটা পিন ফোটালি সেটা কিন্তু ফেটে যাবে। ঠিক তেমনই আমরা এখানে ব্যাকটেরিয়াল সেল ফাটিয়ে তার মধ্যে থাকা প্লাজমিডটাকে বাইরে বার করতে চাইছি। তাহলে ব্যাকটেরিয়াল সেলগুলোকেও কিন্তু আমার সেরকম একদম রসে টইটুম্বুর করতে হবে। তো রসে টইটুম্বুর করবার জন্য তাকে এমন একটা সলিউশনে রাখতে হবে, যে সলিউশনে রাখলে আমার ওই ব্যাকটেরিয়াল সেলটা টার্গেট হয়ে যাবে, অর্থাৎ রসস্ফীত হয়ে যাবে পাতি বাংলা কথায়। তাহলে সেটা হলো সলিউশন 1। তাহলে সলিউশন 1 কি কি আছে? আছে হচ্ছে ট্রিস, ইডিটিএ, গ্লুকোজ আর আরএনএজ এ, যেটা অপশনাল, আমরা আসছি পরে। তাহলে এখানে গ্লুকোজ দেবার প্রধান কারণটাই হচ্ছে আমার এই সেলগুলোকে টার্গেট করে দেওয়া, অর্থাৎ রসস্ফীত করে দেওয়া, যাতে পরবর্তী ক্ষেত্রে যখন আমরা এটা লাইসিস বাফার অ্যাড করব, সেলের যে লাইসিস, সেই লাইসিসটা এফেক্টিভ হবে। এবার প্রশ্ন হলো ট্রিস কেন দিয়েছি? ট্রিস হচ্ছে এখানে একটা বাফার যে কন্টিনিউয়াসলি একটা নির্দিষ্ট পিএইচ মেনটেন করবে। কারণ আমরা জানি বায়োমলিকিউলসকে যদি আইসোলেট করতে হয়, তাহলে একটা নির্দিষ্ট পিএইচ মেনটেন করাটা কিন্তু প্রচন্ড রকম ভাবে জরুরি। এরপর আসি দ্বিতীয়ত, সেটা হচ্ছে ইডিটিএ। হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইডিটিএ? ইডিটিএ কে আমরা জেনে এসেছি, ইডিটিএ হচ্ছে একটা ডাইভ্যালেন্ট ক্যাটায়ন চিলেটার। তার মানে ডাইভ্যালেন্ট ক্যাটায়ন যদি থাকে, ও সেটাকে এনগালফ করে দেবে, সেই জন্য এটাকে বলছি আমরা ডাইভ্যালেন্ট ক্যাটায়ন চিলেটার। এবার কেন আমরা ডাইভ্যালেন্ট ক্যাটায়ন চিলেটার এখানে অ্যাড করছি? না, সেল যখন লাইজ হবে, সেল লাইজ হলে সেখান থেকে বেরিয়ে আসবে প্রচুর পরিমাণে এনজাইম। সেই এনজাইমের মধ্যে ইম্পর্টেন্ট এনজাইমের গ্রুপ এক্ষেত্রে সেটা হলো বেশ কিছু নিউক্লিয়েসেস। তাহলে সেই নিউক্লিয়েসেস যদি বাইরে বেরিয়ে আসে, তাহলে আমরা ডিএনএ কে এখানে আইসোলেট করতে চাইছি। তাহলে সেই ডিএনএ এর উপরে গিয়ে সে কাজ করবে, তাহলে ডিএনএ কে সে ডাইজেস্ট করে দেবে বা ডিগ্রেড করে দেবে। তাহলে ডিএনএ কে আমাকে এখানে প্রোটেকশন দিতে হবে, কারণ আমি এখানে ডিএনএ কে আইসোলেট করতে চাইছি। সেই জন্য যে নিউক্লিয়াস গুলো আছে, সেই নিউক্লিয়াস গুলোকে ইনঅ্যাক্টিভেট করতে হবে। আবার নিউক্লিয়াসের অ্যাক্টিভেটর হচ্ছে ডাইভ্যালেন্ট ক্যাটায়ন। তাহলে যদি আমরা ডাইভ্যালেন্ট ক্যাটায়নকে আমরা উইথড্র করে নিই ফ্রম দ্য সিস্টেম, তাহলে আমার যে নিউক্লিয়াস গুলো, সেই নিউক্লিয়াস গুলো আর ফাংশন করতে পারবে না, অর্থাৎ ডিএনএ গুলো প্রোটেক্টেড কন্ডিশনে থাকবে। এই হলো আমাদের সলিউশন 1 এর গল্প। এরপর আসছি আমরা কি না, সলিউশন 1 দিয়ে ওই যে পেলেটটা আমরা পেয়েছিলাম, সেই পেলেটটাকে রিসাসপেন্ড করে নিতে হবে, মানে গুলে নিতে হবে পাতি বাংলা কথায়। তারপর আমাকে দিতে হবে কি না, সলিউশন 2, দ্যাট ইজ দ্য লাইসিস বাফার। হোয়াট ইজ দ্য কম্পোজিশন? সলিউশন 2 তে আছে এসডিএস আর এনওএইচ। এসডিএস কি আমরা জানি, সেটা হলো কি না অ্যানায়নিক ডিটারজেন্ট। সে কি করবে না, আমাদের যে সেল মেমব্রেন আছে, সেই সেল মেমব্রেনের যে ফসফোলিপিড, সেই ফসফোলিপিড গুলোকে সলিবিলাইজ করতে হেল্প করবে। আর কাজ কি এনওএইচ এর? এনওএইচ হচ্ছে আমার একটা অ্যালকালাইন সলিউশন। সে যেমন সেলকে লাইসিস করবে, ঠিক একই রকম ভাবে সেলের মধ্যে থাকা যত ধরনের বায়োমলিকিউলস আছে সবাইকে ডিনেচার করবে। সেখানে বাদ যাবে না প্লাজমিড এবং ক্রোমোজোমাল ডিএনএ। প্লাজমিডও ডিনেচার হবে, ক্রোমোজোমাল ডিএনএও ডিনেচার হবে। এবার তাহলে আমাকে পেতে হবে কি, ক্রোমোজোমাল ডিএনএ কে বাদ দিতে হবে আর প্লাজমিডকে পেতে হবে হাতে, তাই তো? তাহলে আমাকে প্লাজমিডকে আবার ইনট্যাক্ট ফর্মে ফিরিয়ে আনতে হবে, কিন্তু ক্রোমোজোমাল ডিএনএ কে আলাদা করে দিতে হবে। সেই জন্য আমরা দিচ্ছি পরবর্তী ক্ষেত্রে সলিউশন 3। মানে সলিউশন 2 অ্যাড করার পর আমরা দেখবো কি না, যে সলিউশনটা ফার্স্টে ছিল হচ্ছে টার্বিন, সলিউশন 1 অ্যাড করার পর, সলিউশন 2 অ্যাড করার পর হয়ে গেল হচ্ছে প্রচন্ড ক্লিয়ার এবং ভিসকাস। ভিসকাস হয়ে যাওয়া মানেই সেটা প্রমাণ করে যে এখানে সেলগুলো লাইসিস হয়েছে এবং জেনোমিক ডিএনএ বা ডিএনএ কন্টেন্ট বাইরে রিলিজ হয়েছে।
ডিএনএ যদি সলিউশনে থাকে তাহলে সেটা ইন্ডিকেট করে যে সেখানের যে সলিউশনের ভিসকোসিটি সেই ভিসকোসিটিটাকে বেড়ে যাবে। তাহলে ডিএনএ বাইরে বেরিয়ে এসেছে সেটা আমরা বুঝবো কি করে? না সলিউশন টু অ্যাড করার পর দেখবো সলিউশনটা ভিসকাস হয়ে গেছে। সেলটা লাইজ করেছে বুঝবো কি করে? না যদি সলিউশনটা আমার টার্বিড থেকে ট্রান্সপারেন্ট হয়ে যায়, তাহলে এই দুটো জিনিস দেখে আমরা বুঝতে পারবো যে সেল লাইজ হয়েছে এবং জেনোমিক ডিএনএ কন্টেন্ট বাইরে বেরিয়ে এসেছে। এরপর আমার জেনোমিক ডিএনএকে আলাদা করতে হবে আর প্লাজমিডকে আমার পেতে হবে। সেই জন্য আমরা দেবো হচ্ছে নিউট্রালাইজিং সলিউশন, সেটা কি না সলিউশন 3। এই সলিউশন 3 সবসময় দেওয়া হয় আইস কোল্ড কন্ডিশনে এবং তার পিএইচটা হচ্ছে 5.5, দ্যাট ইজ দ্য অ্যাসিডিক পিএইচ। আমরা এখানে অ্যালকালি দিয়েছি, অ্যালকালি দিয়ে লাইজ করেছি, তারপর নিউট্রালাইজ করছি বাই অ্যাডিং অফ দিস সলিউশন 3। তাহলে এই সলিউশন 3 দেবার সঙ্গে সঙ্গে কি হবে? এটা দুরকম ভাবে আমাদের যে ডিএনএ মলিকিউল সেই ডিএনএ মলিকিউলকে রিনেচার করতে হেল্প করছে। এক হচ্ছে পিএইচ, মানে আমরা অ্যাসিডিক কন্ডিশন এখানে ইন্ডিউস করছি যাতে আমার ডিএনএ রিনেচার করতে পারে, প্লাস আমরা এখানে কোল্ড টেম্পারেচারকে ইন্ডিউস করছি যাতে রিন্যাচুরেশনটা আরো এফিশিয়েন্ট হয়। এবার প্লাজমিড আর ক্রোমোজোমের যদি সাইজটাকে আমরা এবার কম্পেয়ার করি তাহলে দেখবো প্লাজমিডের সাইজ ক্রোমোজোমাল ডিএনএ থেকে অনেক ছোট। সেই জন্য আমরা যদি খুব র্যাপিড রিন্যাচুরেশন করি প্লাজমিড কিন্তু রিনেচার করে যাবে এফিশিয়েন্টলি, কিন্তু জেনোমিক ডিএনএ সাইজ যেহেতু বড় সেই জন্য সে কিন্তু এফেক্টিভলি রিনেচার করতে পারবে না। ফলে কি হবে না জেনোমিক ডিএনএটা আমার একটা দলা পাকিয়ে যাবে, যেটাকে আমরা বলে থাকি ইনসলেবল কমপ্লেক্স ফর্ম করে যাবে। অর্থাৎ রিনেচার ঠিকঠাক ভাবে করতে পারছে না, তাই সেই ইনসলেবল কমপ্লেক্স ফর্ম করে গেছে। তাহলে ইনসলেবল কমপ্লেক্স ফর্ম করে গেলে সে কিন্তু আস্তে আস্তে প্রেসিপিটেটেড আউট হয়ে যাবে ফ্রম দ্য সলিউশন। তাহলে এই কন্ডিশনে আমার প্লাজমিড যেহেতু সম্পূর্ণরূপে রিনেচার করে গেছে সেই জন্য সে কিন্তু সলিউশনে থেকে যাবে। আর জেনোমিক ডিএনএ যেহেতু পারফেক্টলি রিনেচার করতে পারেনি সেই জন্য সে প্রেসিপিটেটেড হয়ে যাবে। তার সাথে প্রেসিপিটেটেড হবে কি না সেল ডেব্রিজ। এই কন্ডিশনে আমরা এটাকে সেন্ট্রিফিউজ করবো। সেন্ট্রিফিউজ করলে আমরা পাবো কি সুপারনেটেন্ট আর পেলেট। পেলেটে কে থাকবে? সেল ডেব্রিজ এবং ক্রোমোজোমাল ডিএনএ যে ইনসলভেবল কমপ্লেক্স সে। আর সুপারনেটেন্টে কে থাকবে? সুপারনেটেন্টে থাকবে হচ্ছে আমার প্লাজমিক ডিএনএ। এবার আমরা এই সুপারনেটেন্টটাকে নিয়ে নেবো একটা ফ্রেশ টিউবে। এবার এই ফ্রেশ টিউবেতে যখন নিলাম সেখানে আমরা দেখবো সেখানে বেশ কিছু প্রোটিন কন্টামিনেন্ট হিসেবে থাকতে পারে বা কিছু সেল ডেব্রিজ কন্টামিনেন্ট হিসেবে থাকতে পারে। তাহলে সেগুলোকেও আমাকে এলিমিনেট করতে হবে। তাহলে এলিমিনেট করবার জন্য আমরা এখানে অ্যাড করি ফেনল ক্লোরোফর্ম আইসোঅ্যামাইল অ্যালকোহল মিক্সচার, যেটাকে আমরা ছোট ছোট ভাবে বলে থাকি পিসিআই সলিউশন। ফেনল ক্লোরোফর্ম আইসোঅ্যামাইল অ্যালকোহল মিক্সচার কিরকম রেশিওতে মেশানো থাকে? ফেনল ক্লোরোফর্ম আইসোঅ্যামাইল অ্যালকোহল 25:24:1 এই রেশিওতে মেশানো থাকে মিক্সচারটার মধ্যে। এবার এই মিক্সচারটার কাজ কি? এটা হচ্ছে একটা অর্গানিক সলভেন্ট যে প্রোটিনকে ইজিলি আমার নিউক্লিক অ্যাসিড প্রিপারেশন থেকে আলাদা করে রাখতে হেল্প করছে। ঠিক আছে, তাহলে এই যে আমরা সলিউশনটা দিলাম, দিয়ে ভালো করে এটাকে শেক করে যদি দিই আমরা দেখবো টেস্ট টিউবের মধ্যে দুটো ফেজ তৈরি হচ্ছে। উপরের ফেজটা অ্যাকোয়াস ফেজ, নিচের ফেজটা অর্গানিক ফেজ। এই কন্ডিশন আমরা যদি সেন্ট্রিফিউজ করি তাহলে ফেজ সেপারেশনটা আরো এফিশিয়েন্ট হবে। এফিশিয়েন্ট হলে আমাদের যে অ্যাকোয়াস ফেজ সেই অ্যাকোয়াস ফেজে নিউক্লিক অ্যাসিড থাকার সম্ভাবনা অনেক বেশি, আর অর্গানিক ফেজেতে প্রোটিন থাকার সম্ভাবনা বেশি। তাহলে আমরা ডিএনএ আর প্রোটিনকে আলাদা করে ফেললাম। এবার আমরা যে অ্যাকোয়াস ফেজটা পেলাম সেই অ্যাকোয়াস ফেজটা কালেক্ট করে নিলাম নতুন একটা টেস্ট টিউবে। তাহলে এই যে অ্যাকোয়াস ফেজটা তার মধ্যে কি আছে না প্লাজমিড সলিউশনের মধ্যে আছে। সেটা কি না প্রচন্ড ডাইলিউটেড কন্ডিশনে আছে। এবার আমার প্লাজমিড গুলোকে কিন্তু আলাদা করে নিতে হবে সেই সলিউশন থেকে, অর্থাৎ আমাকে প্লাজমিডকে প্রেসিপিটেট করতে হবে। হাউ উইল ইউ প্রেসিপিটেট দ্যাট? বাই অ্যাডিং আইসোপ্রোপানল অর ইথানল। তাহলে আমরা সেন্ট্রিফিউজ করার পর পেয়েছি কি না অ্যাকোয়াস ফেজ আর অর্গানিক ফেজ। এবার এই অ্যাকোয়াস ফেজ থেকে আমরা পাবো হচ্ছে প্লাজমিড ডিএনএ কে, অর্থাৎ অ্যাকোয়াস ফেজকে আমাকে আলাদা করে নিতে হবে নতুন একটা টেস্ট টিউবের মধ্যে। এবার সেই অ্যাকোয়াস ফেজটাকে যখন আমরা আলাদা করে নিলাম সেখানে প্লাজমিড আছে কিন্তু প্রচন্ড ডাইলিউটেড ফর্মে। তাহলে সেটাকে আমাকে কনসেন্ট্রেট করতে হবে। কিভাবে করব না আমরা প্লাজমিডকে এখানে প্রেসিপিটেট করে দেবো ফার্স্ট। কিভাবে করব? বাই অ্যাডিং সাম অ্যালকোহলস। সেই অ্যালকোহলটা ইথানল হতে পারে বা আইসোপ্রোপানল হতে পারে। তো আমরা এখানে আইসোপ্রোপানল অ্যাড করব। কতটা অ্যাড করব না 0.6 ভলিউম আইসোপ্রোপানল অ্যাড করতে হবে। অর্থাৎ যদি আমরা 500 মাইক্রোলিটার অ্যাকোয়াস ফেজকে নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে আমার 300 মাইক্রোলিটার অফ আইসোপ্রোপানল অ্যাড করতে হবে। কেন আইসোপ্রোপানল অ্যাড করব
আইসোপ্রোপানল অ্যাড করলে আমার যে সলিউশনটা আছে সেই সলিউশনের ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালুটা কমে যায়। এবার প্রশ্ন হলো ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট কি? না ফিজিক্সে পড়েছিলাম 12-এ, এখন ভুলে গেছি, হতেই পারে। তাহলে এই ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট হলো যদি দুটো সেম চার্জের মলিকিউল থাকে, তাহলে দুটো সেই সেম চার্জের মলিকিউলের মধ্যে কতটা রিপালশন থাকবে বা কতটা অ্যাট্রাকশন থাকবে সেটা ডিটারমাইন করে দেয়। তাহলে যদি ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু যদি বেশি হয়, তাহলে দুটো সেম চার্জের মধ্যে রিপালসিভ ফোর্স অনেক বেশি হবে। অর্থাৎ আমরা এখানে ডিএনএ কে প্রেসিপিটেট করতে চাইছি। ডিএনএ কে প্রেসিপিটেট করতে গেলে দুটো ডিএনএ মলিকিউলের কাছাকাছি আসাটা খুব প্রয়োজনীয়, অর্থাৎ এগ্রিগেট ফর্ম করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা কখন করবে না, যদি আমরা তাদের মধ্যে রিপালসিভ ফোর্সটাকে কমিয়ে দিই। যদি আমরা ইথানল বা আইসোপ্রোপানল অ্যাড করি, তাহলে এই যে ডিএনএ মলিকিউলগুলোর মধ্যে যে রিপালসিভ ফোর্স, সেই রিপালসিভ ফোর্সটা কমে যায় ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালুটা কমে যাওয়ার জন্য। ফলস্বরূপ কি হয় না, তারা এগ্রিগেট ফর্ম করে। এবার এই কন্ডিশনে যদি আমরা সেন্ট্রিফিউজ করি, তাহলে সেই প্রেসিপিটেটটা একটা জায়গায় কনসেন্ট্রেটেড হবে, অর্থাৎ একটা পেলেট তৈরি হবে, যে পেলেটের মধ্যে ডিএনএ এর অ্যাবান্ডেন্স অনেক বেশি হবে বা কনসেন্ট্রেশন অনেক বেশি হবে। তাহলে যদি আমরা সেন্ট্রিফিউজ করি, আফটার অ্যাডিং দ্য আইসোপ্রোপানল উইল গেট দ্য পেলেট, যে পেলেটটা হচ্ছে আমার ডিএনএ পেলেট, এক্ষেত্রে প্লাজমিড ডিএনএ পেলেট। তাহলে আমরা সুপারনাট্যান্টটাকে ডিসকার্ড করে দেবো, আর পাবো কি না পেলেটটা। এবার এই পেলেটটাও কিন্তু সম্পূর্ণরূপে পিওর নয়, এখানে প্রচুর পরিমাণে সল্ট থাকতে পারে। কারণ আমরা যখন এই প্লাজমিড আইসোলেশন শুরু করেছিলাম, বিভিন্ন রকম বাফার দিয়ে আমরা প্লাজমিডকে আইসোলেট করেছি, সেখানে প্রচুর সল্ট আছে। সেই সল্টগুলো ডিএনএ এর সাথে ডিপোজিটেড হবে, অর্থাৎ ডিএনএটা ডিসল্টেড কনফার্মেশনে কিন্তু আমরা পাবো না। তাহলে ডিএনএ কে যদি ডিসল্টেড কনফার্মেশনে পেতে হয় বা কন্ডিশনে পেতে হয়, তাহলে আমাকে সল্টগুলোকে আলাদা করতে হবে। কিভাবে আলাদা করব? তাহলে ফার্স্ট যে পেলেটটা পেলাম, সেই পেলেটটার মধ্যে আমরা আবার 70% ইথানল অ্যাড করব। অ্যাড করে সেটাকে একটু হটেক্স করব, করে নিয়ে আবার সেন্ট্রিফিউজ করব। করলে কি হবে, যে পেলেটটা পাবো সেই পেলেটে সল্ট কনসেন্ট্রেশনটা অনেক কমে যাবে, অর্থাৎ আমরা ডিএনএ কে ডিসল্টেড ফর্মে পাবার সম্ভাবনাটা বাড়িয়ে দিতে পারছি। এরপরে যে পেলেটটা পেলাম, সেই পেলেটটা থেকে আমরা সুপারনাট্যান্টটাকে ডিসকার্ড করে দিলাম। পেলেটটা এবার আমরা এয়ার ড্রাই করব। এয়ার ড্রাই করার পর সেই পেলেটে আমরা অ্যাড করব নিউক্লিয়াস ফ্রি ওয়াটার, অর্থাৎ যে ওয়াটারটা অ্যাড করব সেই ওয়াটারটা শুড বি ভেরি পিওর অ্যান্ড দ্যাট ইজ ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নিউক্লিয়াস কন্টামিনেশন। অর্থাৎ ডিএনএটাকে তো আমাকে প্রোটেক্টেড ফর্মে রাখতে হবে, সেই জন্য জলটাকে দিতে হবে এমন একটা জল যেখানে কোনো রকম কোনো নিউক্লিয়াস থাকবে না। তাহলে এই যে প্রিপারেশনটা আমরা পেলাম, সেটা হচ্ছে আমার পিওর প্লাজমিড প্রিপারেশন। এবার এই পিওর প্লাজমিডটা পিওর কতটা সেটা বুঝবো কি করে? সেটা বোঝার জন্য আমাকে স্পেকট্রোফটোমেট্রিক অ্যানালাইসিস করতে হবে, সেটা আমরা পরের ভিডিওতে পড়বো। আর আরেকটা হচ্ছে, যে প্লাজমিডটা আমরা আইসোলেট করলাম সেটাকে দেখতে হবে চোখে, দেখবো কি করে? বাই পারফর্মিং দ্য অ্যাগারোস ইলেকট্রোফোরেসিস, সেটাও আমরা পরে পড়বো, যেখানে আমরা প্লাজমিডের ডিফারেন্ট যে কনফার্মেশন, সেই কনফার্মেশন গুলোকে ভালোভাবে ভিজুয়ালাইজ করবো। এবার আমি বললাম যে ডিএনএ এর পিউরিটি আমরা কি করে চেক করব, সেটা হচ্ছে বাই পারফর্মিং দ্য স্পেকট্রোফটোমেট্রিক অ্যানালাইসিস। এবার এখানে পিউরিটি বলতে আমরা কি বুঝি না, সেই ডিএনএ তে কোনো রকম কোনো আরএনএ কন্টামিনেশন আছে কিনা বা প্রোটিন কন্টামিনেশন আছে কিনা সেটা আমরা বুঝবো। তাহলে আমরা যে প্লাজমিডটা তৈরি করেছি বা প্রিপারেশনটা তৈরি করেছি, সেখানে দ্যাট ইজ ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ প্রোটিন অ্যান্ড আরএনএ হতে হবে। তাহলে প্রোটিনকে আমরা কিভাবে আলাদা করব অলরেডি বলে দিয়েছি, ওই অর্গ্যানিক আর অ্যাকোয়াস ফেজ দিয়ে আমরা আলাদা করতে পারি। মানে আমরা অর্গ্যানিক সলভেন্ট দেবো, দিয়ে প্রোটিনকে আমরা আলাদা করে দেবো। বলিনি কিভাবে আরএনএ কে আলাদা করবো। আরএনএ কে আলাদা করা কিন্তু ডিফিকাল্ট, সেই জন্য ডিএনএ প্রিপারেশন যখন আমরা করব, সেই ডিএনএ প্রিপারেশনের সময় আমরা কিন্তু সেখানে আরএনএস অ্যাড করে দিই বাফারের মধ্যে, যাতে ডিএনএ আইসোলেশনের সময় যে আরএনএ গুলো কো প্রেসিপিটেটেড বা কো আইসোলেটেড হচ্ছে, তারা ডিগ্রেডেড হয়ে যেতে পারে। ঠিক এই কারণের জন্যই আমি সলিউশন 1 তে দিয়ে রেখেছিলাম আরএনএস এ। তাহলে সেই আরএনএ গুলোকে আরএনএস এ এফিসিয়েন্টলি ডিগ্রেড করে দেবে, অর্থাৎ যে ডিএনএ প্রিপারেশনটা আমরা পাবো, দ্যাট ইজ ভেরি মাচ পিওর অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ আরএনএ কন্টামিনেশন। এটাই হলো আরএনএস এর কাজ। সেই কারণেই আমি বলেছিলাম এই আরএনএস এর অ্যাডিশনটা হচ্ছে অপশনাল। যদি আমার শুধু প্রিপারেটরি মেথড হয়, মানে শুধুমাত্র প্লাজমিড আছে কিনা আমি দেখবো, তার জন্য আরএনএস এ শুধু অ্যাড করার কোনো দরকার নেই, কারণ আরএনএস এ অ্যাড করা মানেই সেখানে খরচাটা বেড়ে যাচ্ছে।
যদি শুধুমাত্র প্রিপারেটরি মেথড হয় সেক্ষেত্রে আরএনএসএ অ্যাড করার দরকার নেই। যদি আমি যে প্লাজমিড আইসোলেট করছি সেটা নিয়ে যদি অন্যান্য কোনো কাজ থাকে, ডাউনস্ট্রিম কাজ থাকে, সেক্ষেত্রে আরএনএসএ অ্যাডিশন ম্যান্ডেটারি টু এলিমিনেট অল ফর্ম অফ দ্য আরএনএ ফ্রম দ্য প্লাজমিড প্রিপারেশন। দ্যাটস ইট। তো এটাই হলো আমাদের প্লাজমিড আইসোলেশন।